থেকে আইন পাশ করে বেরিয়েছিলাম, হয়েছিলাম আইনজীবী। আজ সেই জায়গায় একটি ছাত্রীর নির্মম ধর্ষণের কেন্দ্রবিন্দু। এই লজ্জা কি আমরা ঘোচাতে পারবো? আমি ইমতিয়াজ কবির আপনাদেরকে আজকে সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই সাউথ ক্যালকাটা ল কলেজের সাম্প্রতিককালে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে আইনি প্রেক্ষাপটে কিছু আলোচনা করব। সাউথ ক্যালকাটা ল কলেজের আমিও একজন প্রাক্তনী। আমি সেখান থেকেই আমার আইনে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হয়েছি। আজকে খুব কষ্ট হচ্ছে এবং আমার মতো বহু প্রাক্তনী যারা এই ল কলেজ থেকে আইন পাশ করেছে তারাও হয়তো আমার সাথে সহমত পোষণ করবেন যে আজকে তারা প্রত্যেকে লজ্জিত এবং দুঃখিত। তার কারণ এই কলেজটা আমাদের বহু স্মৃতির সঙ্গে যুক্ত হয়ে আছে। প্রথম রাজনীতিতে হাতে করি, প্রথম কলেজ লাইফের বন্ধুত্ব, এই ধরনের বহু স্মৃতি, ছোট্ট ছোট্ট প্রেম, ক্যান্টিনের আনপেড বিল, এগুলোই ছিল আমাদের কলেজ লাইফের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত কিছু জিনিস। কোনোদিন ভাবিনি যে আমার কলেজ আমার স্বপ্নের জায়গা, সুন্দর স্মৃতির জায়গা এই ধরনের ঘটনার সাক্ষী হয়ে উঠবে। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। গত কয়েকদিন আগে সাউথ ক্যালকাটা ল কলেজের একজন ছাত্রী ধর্ষিত হয় তার কলেজেরই একজন প্রাক্তন ছাত্রের দ্বারা এবং তার সহপাঠীদের দ্বারা। অভিযোগ এমনই, অভিযোগে আরো বলা হচ্ছে যে ওই ছাত্রীকে ওই কলেজেরই একটি নির্জন কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়। তার ভিডিও পুলিশ পেয়েছে এবং অন্যান্য এভিডেন্স যা পেয়েছে সেগুলো আস্তে আস্তে প্রমাণ সাপেক্ষ। কিন্তু কলেজের ভূমিকা, কলেজ প্রশাসনের ভূমিকা কিন্তু এখানে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে বাংলার মানুষের কাছে। আর কিন্তু আমরা ধন্যবাদ জানাই পুলিশকে। পুলিশ অতি দ্রুত দোষীদেরকে গ্রেপ্তার করেছে এবং আইনের আঙিনায় তাদেরকে এনেছে বিচারের জন্য। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, পশ্চিমবাংলার কলেজগুলি, শিক্ষাঙ্গনগুলিতে ছাত্রী নিরাপত্তার ব্যাপারে এই প্রশ্নের উত্তর আমাদের সকলকে খুঁজে বার করতে হবে। এবং এই প্রশ্নের উত্তর এবং এই সমস্যা সমাধানের একমাত্র উপায়, এরা যদি সত্যিই দোষী হয়, কারণ আমি একজন আইনজীবী হিসাবে বিনা বিচারে কাউকে দোষী বলতে পারি না, এরা যদি সত্যি এই ধর্ষণ করে থাকে তাহলে এদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়েই একটা এক্সাম্পল স্ট্যান্ড করা সম্ভব যে পশ্চিমবাংলায় ধর্ষণ করলে কি ধরনের শাস্তি পেতে হয়। আশা রাখবো এই ধর্ষণকারীরা উপযুক্ত শাস্তি পাবে যদি তারা সত্যি ধর্ষণকারী। একজন তরুণী যিনি আইনের ছাত্রী, তিনি যদি আইনের অভয়ারণ্যেই নিরাপদ না হন তাহলে তিনি দেশের কোথায় নিরাপদ? প্রশ্ন উঠছে। প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তার কারণ এই মহিলা আগামী দিনে আইনের হয়তো একটা বড় জায়গায় যাবে। সে হয়তো হতে পারে সে কাল বিচারকের আসনে বসতে পারে, সে হয়তো পাবলিক প্রসিকিউটর হতে পারে বা খুব নামকরা একজন আইনজীবী হয়ে উঠবে। কিন্তু আইনি কলেজে, যেখানে আইনি কলেজ বলে নয়, যে কোনো কলেজে, কলেজ হচ্ছে মুক্ত চিন্তার জায়গা, যেখানে নিরাপত্তা প্রচন্ড জরুরি। যদি সেই জায়গায় একজন মহিলা ধর্ষিত হয় তাহলে শিক্ষাঙ্গনের সুরক্ষা কোথায়? আর কি করে আমরা আশা করব যে এই শিক্ষাঙ্গন থেকে আগামী দিনের এপিজে আব্দুল কালাম বা আরো বড় বড় মহর্ষিরা এই কলেজগুলো থেকে বেরোবে? আমাদেরকে দায়বদ্ধতা নিতে হবে এবং আমাদেরকে এই শিক্ষাঙ্গনকে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব তাই। এখানে রাজনীতির কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। তখন রাজনীতি করলাম, রাজনীতিতে এ দল ও দল বিভিন্ন কথাবার্তা বললাম, তাতে এই সমস্যার সমাধান হবে না। আমাদের প্রত্যেককে জাগরুকতা জাগিয়ে তুলতে হবে। মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে, প্রত্যেকটা শ্রেণীর মধ্যে মানুষের মধ্যে যে পাওয়ারনেস এসছে, এই পাওয়ারনেসের জন্য সামাজিক জাগরুকতা অত্যন্ত প্রয়োজন। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নতুন আইন বিএনএস অনুযায়ী ধারা 63 সাবক্লাস 1 অনুযায়ী মামলা হয়েছে। এখানে ধর্ষণের অপরাধ হলে এই ধারাটি দেওয়া হয়। এই আইনে কি বলা হয়েছে? যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় তাহলেই সেটি ধর্ষণ বলে পরিগণিত হবে। আর যদি কলেজ ক্যাম্পাস বা অন্য কোনো জায়গায়, বিশেষ স্থানে যদি এই ঘটনা ঘটে তাহলে শাস্তির পরিমাণ কিন্তু বাড়তেই পারে আরো। এই অপরাধের সর্বোচ্চ সাজা আজীবন কারাদণ্ড হতে পারে বা 20 বছর অবধি জেল। এবং 64 সাবক্লাস 2 অনুযায়ী যদি সেই ছাত্রী মানসিকভাবে, বয়সগতভাবে বা শারীরিকভাবে দুর্বল হয় তাহলে এই অপরাধকে গুরুতর অপরাধের আওতায় আনতে হবে এবং শাস্তি আরো প্রবল হতে পারে। আইনের পথে চলুক, দোষীরা শাস্তি পাক এবং ভারতের এবং পশ্চিমবাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর জায়গায় যাক, নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে উঠুক, এটাই আমাদের কাম্য। উঠেছে কলেজ প্রশাসনের দায়িত্ববোধ নিয়ে। সিসিটিভি ক্যামেরা, অভিযোগ জানানোর নির্দিষ্ট প্ল্যাটফর্ম, এগুলোর কার্যকারিতা কোথায়?
আজকে কলেজের মতো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে যদি একজন ছাত্রী ধর্ষিত হতে পারে, তাহলে এগুলোর কার্যকারিতা নিয়ে সত্যিই প্রশ্ন উঠেই যায়। ভিকটিম যাতে ন্যায় বিচার পায়, ভিকটিম যাতে সঠিকভাবে দোষীদের শাস্তি হয়, এটাই আমাদের একমাত্র কাম্য। আপনারা যদি বিএনএসএস এর 173 থেকে 183 নম্বর ধারার দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন সেখানে বলা আছে এই ধরনের অপরাধে যাতে পুলিশ সরাসরি অভিযোগ নিতে বাধ্য, অভিযোগ পাওয়া মাত্র তাদেরকে ফাইল স্টার্ট করতে হবে এবং প্রাথমিক তদন্ত শুরু করতে হবে। এছাড়া 194 ধারায় কি বলছে? 194 ধারা অনুযায়ী ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচারের কথা সেখানে বলা আছে, যাতে একজন ভিকটিম তাকে নিজের আইনি অধিকার পেতে এই দোষীদের শাস্তি হতে যেন তাদেরকে বছরের পর বছর অপেক্ষা করতে না হয়। কোর্টে তর্ক হবে, পর্যালোচনা হবে, বিভিন্ন দুপক্ষ তাদের দলিল দস্তাবেজ দেবে এবং প্রমাণিত হবে কে আসল দোষী। আর যদি এই ছাত্ররা দোষী হয় বা এই প্রাক্তন ছাত্র যে ওখানে এই ঘটনার অভিযুক্ত সে যদি দোষী হয়, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি। এই দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে একটা এক্সাম্পল সেট করতে হবে কোর্টকে এবং প্রশাসনকে। আমি একজন আইনজীবী হিসাবে নয়, এই কলেজের একজন প্রাক্তন হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমাদের প্রয়োজন একটা শিক্ষিত, ন্যায়বোধ সম্পূর্ণ সমাজ। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। শুধু প্রশাসন, কলেজ প্রশাসন বা বাইরের প্রশাসন তারাই দায়িত্ব নেবে আর এই ধরনের অপরাধ থেকে ভারতবর্ষ মুক্ত হয়ে যাবে তা কিন্তু নয়। সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের, আমার, আপনার, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে আমাদেরকে একত্রিত হয়ে তাই আমরা এড়োতে পারি না। আমাদেরকে সুনির্দিষ্ট করতে হবে অপরাধীর শাস্তি। তার কারণ এই ধরনের ঘটনা কিভাবে বন্ধ হবে সে বিষয়ে আমাদের আলোচনা প্রয়োজন। আপনাদের যদি মনে হয় যে কলেজগুলোর কি কি পরিষেবা বা কি কি সুনির্দিষ্ট জিনিস পরিবর্তন করলে এই ধরনের ঘটনাকে রোখা যাবে, আপনাদের মতামতটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। আমি সেগুলো নিয়ে পরবর্তীকালে আবার ভিডিও বানাবো এবং আবারও এই ভিডিও শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা রেখে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ভিডিওটি এখানেই শেষ করলাম।